নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আপনাদের জয়ের পথে সঙ্গে সুজয় ২২৭তম উইকে জানাই বিজয়ার শুভেচ্ছা। অনেক লড়াইয়ের পথ দিয়ে, অনেক বিপদ সংকুল পথ পেরিয়ে জয়ের পথে সঙ্গে সুজয় এসছে। তার কারণ গত কয়েক মাস যে অতিমারি আমাদের বিশ্বকে গ্রাস করেছে, তাকে কিন্তু জয়ের পথে সঙ্গে সুজয়কে গ্রাস করতে পারিনি। আমরা সমানে কন্টিনিউয়াসলি আপনাদের সামনে ছিলাম। ২২৭তম উইকে আমার অতিথি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক সুইমার রিমো সাহা। নমস্কার রিমো। নমস্কার, শুভ বিজয়া। রিমো সম্বন্ধে বলবো, তার আগে সাপ্তাহিক সাফল্যের 7 কাউন্ট, দি 7 রুলস অফ সাকসেস। দি ফার্স্ট রুল, হ্যাভ গোলস দ্যাট মোটিভেট ইউ। এমন একটা গোল থাকতে হবে নিজের জীবনে, এমন একটা লক্ষ্য থাকতে হবে যে লক্ষ্যটাই হবে মোটিভেশন। বলে কি, কাউকে মোটিভেট করা যায় না, ইন্সপায়ার করা যায়। মোটিভেশন ইজ অ্যাকশন। শুধু ইন্সপায়ার আই ক্যান মেক ওয়ান পিপল থিঙ্ক। সো এমন একটা গোল থাকতে হবে যেটা ইন্সপিরেশন করে মোটিভেশনে নিয়ে যাবে। দি সেকেন্ড রুল অফ সাকসেস, বি ডেডিকেটেড টু ইউর ক্রাফট। যে কাজটা করছি সেই কাজটাতে টোটালি ডেডিকেটেশন লাগবে, সমস্ত মন প্রাণ উজাড় করে প্যাশনেটলি সেই কাজটা করতে লাগবে। দেন অনলি উইল গেট সাকসেস। দি থার্ড রুল অফ সাকসেস, বি দ্য গ্রেটেস্ট দ্যাট ইউ ক্যান বি। বি দ্য গ্রেটেস্ট। যে কাজটা করছি আমরা সেই কাজে যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, নিজের মনে সেই বিশ্বাসটা থাকতে হবে। উই হ্যাভ টু হ্যাভ দ্যাট উইদিন আওয়ারসেলভস, যে আমরা, আমাদের বিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড, 750 কোটি লোক, কিন্তু নিজেকে কোনোভাবে একটা ডিফারেন্ট ভাবতে হবে। দি ফোর্থ রুল অফ সাকসেস, লাভ হোয়াট ইউ ডু। বারবার বলেছি, ইফ ইউ লাভ হোয়াট ইউ ডু, কাজকে কাজ মনে হবে না, পড়াশুনোকে পড়াশুনো মনে হবে না, কোনো কিছু চর্চা করার জন্য কোনো এক্সট্রা এফর্ট দিতে লাগবে না, বিকজ উই লাভ হোয়াট উই ডু। দি ফিফথ রুল অফ সাকসেস, বি দ্য গ্রেটেস্ট দ্যাট ইউ ক্যান বি। নিজের যতটা গ্রেট হওয়া সম্ভব, যতটা ভালো হওয়া সম্ভব, উইল অ্যাসপায়ার ফর দ্যাট। দি সিক্সথ রুল অফ সাকসেস, ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট মেক এক্সকিউজেস। উঠতে পারতাম কিন্তু মাথাটা ব্যথা করছে, মাথা ভারী লাগছে, গায়ে একটু টান ধরছে। নো, ইটস নট লাইক দ্যাট। শিব খেরার কথা বলবো, successful people don't do different things, they do things differently. And what is the difference? They put in the hard work even when it hurts. Shutran, don't make excuses. And the seventh and the last rule of success for today, live your dreams. নিজের স্বপ্নকে নিয়ে বাঁচি। একবারই জীবন, জানি না, সত্যি জানি না পরে আর কোনো জীবন আছে কিনা, আগামী দিনে, আগামী জন্মে কোনো জন্ম আছে কিনা। সুতরাং এই জীবনে নিজের সমস্ত স্বপ্নকে নিয়ে যদি বাঁচি, তাহলেই তো ভাবে বাঁচার মতো বাঁচা। অতিথি সম্পর্কে 2-4 কথা জয়ের পথে সঙ্গে সুজয়। আমরা যেরকম বলি, রিমো সম্বন্ধে যদি বলতে যাই তাহলে অনেক কথা বলতে হবে, তাই একদম ছোট্ট করে একটা ক্যাপসুল করে বলতে চাইছি। Remo was born on 29th of June 1990. He has an education. He has done his BCom in Honors from Joypuria College. He has a CIO course from ICA Kolkata. And his speciality is swimming, water polo and fencing. Remo is a para-Olympic swimmer. Keno para? Because disability category ki chilo. He's a post-poliomyelitis paralysis, right leg, lower limb, 80%. And he's trained under Mr. Rohan More, who is a 7 ocean marathon swimmer. Remo credentials ki 2018 রিমো পার করেছে ইংলিশ চ্যানেল, ভেন্যু ইংল্যান্ড টু ফ্রান্স, টাইমিং 12 hours 46 minutes, রিলে ছিল, কান্ট্রি হচ্ছে ডোভার ইংল্যান্ড, ন্যাশনাল, অ্যান্ড ইটস এ ন্যাশনাল রেকর্ড। 2019 Catalina channel, which is in Catalina mainland, and time is 10 hours 59 minutes. It's a relay category. Country is Los Angeles, US. It's a national record. 219, he had also did Catalina Channel CCSF, Catalina Mainland, 11 hours 35 minutes, relay category. Country is Los Angeles, US, and it's an Asian record. International Championship 2009 CWG preparation camp in London in a senior group, and it was a 35 days training camp. 2010 Commonwealth Games, Delhi, senior group, finalist 8th rank. International wheelchair amputee sports in Bangalore, senior group,
He got a silver medal, IDM Berlin Paralympic Championship Germany, Berlin senior category, 1 gold, 1 silver. International wheelchair amputee sports, Dubai senior group, he didn't get a rank. Asia Paralympics China, he got the 4th rank. In British Para Open Championship England, he qualified in the 218 Para Asians. He has a total of 1 gold, 2 silver and 2 bronze medals during his career. ডিমো, এবার চলে আসবো তোমার ক্রেডেনশিয়ালসে কথাবার্তা। আপনাদের একটু জানাতে চাই যে আমার প্রোগ্রামে এখন প্যারা অ্যাথলিটদের দেখতে পারবেন, তার কারণ সম্প্রতি কয়েক মাস আগে আই হ্যাভ বিন নমিনেটেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেই সূত্রে রিমোর সাথে আলাপ একটি অনুষ্ঠানে। রিমো, তোমার ক্রেডেনশিয়াল নিয়ে তো বললাম, সুইমিং গল্পে আসবো, একটু যদি বলো তোমার ছোটবেলার কথা। ছোটবেলা বলতে ছোটবেলায়, অনেক ছোটবেলায় আমার প্রায় 1.5 মাস বয়সে আমার ডায়রিয়া অ্যাটাক হয়। আচ্ছা। তো ডায়রিয়া যখন অ্যাটাক হয় তখন মানে আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই নিম্ন প্রকৃতির। তো সেই সময় কোনো উপায় না পেয়ে বাবা মা দুজনেই তার সমস্ত কিছু দিয়ে তারা আমাকে বিসিরায় বেলেঘাটা হসপিটালে তারা নিয়ে যায়। তো সেইখানে কিছু একটা ভুল ট্রিটমেন্টের কারণের জন্যে তো তারপরে আমার মানে প্রায় 1.5 মাস বয়স থেকে 3 মাস 4.5 মাস যখন বয়স, তখন আমার ডান সাইডটা পুরো প্যারালাইজড হয়ে যায়। তো পুরো প্যারালাইজড হয়ে যাওয়ার পরে তারপরে সেখান থেকে বিসিরায় হসপিটাল তারা পুরো ডিনাই করে দেয় যে না, আমাকে আর তারা ট্রিটমেন্ট করাতে পারবে না। তারপরে আমার বাবা মা পার্ক সার্কাসে নিয়ে যায়, সেখানেও একটা শিশু হসপিটাল। সেখান থেকে বলে যে আমাকে পোলিও অ্যাটাক হয় আমার। তো তারা এবং আমার পোলিও ড্রপ না, পোলিও ড্রপ খাওয়ানো হয়েছিল, কিন্তু ডায়রিয়াটা অ্যাটাকের পরে তারপরে মানে পুরো ডান সাইডটা পড়ে যায় একটা ট্রিটমেন্ট, মানে ভুল একটা ইনজেকশনের পরে। তো সেই ভুল ইনজেকশনটা যখনই দেওয়া হয় তারপরে তার কিছুদিন পর থেকে খুবই জ্বর আসতে শুরু করে, অনেক রকম প্রবলেম হয়, প্রায় খুব ভালোভাবে মানে কখনো কখনো আমার সেন্স থাকতো, কখনো সেন্স থাকতো না, এরকম ব্যাপার হয়ে যায়। তো যখন 4.5 মাস বয়স, যখন পোলিও অ্যাটাকটা হয়, যখন আমার বাবা মা জানতে পারে যে আমি মানে একটা পোলিও অ্যাটাক হয় এবং আমি প্রতিবন্ধীদের ক্যাটাগরিতে পড়তে চলেছি, তাদের মাথায় তো পাহাড় ভেঙে পড়ে। তো তারা ডাক্তারের কাছ থেকে পরামর্শ দেয় যে কী করা উচিত সেই সময়। তো ডাক্তার সেই সময়, তখন আমার 5-6 মাস বয়স, সেই সময় ডাক্তার বলেছিল এই সময় খালি ফিজিওথেরাপি দরকার আমার, যত বয়স বাড়বে হয়তো রিকভারি করতেও পারি আবার নাও করতে পারি, কিন্তু দেখা যাবে যে যখন রিকভারি করছি তাহলে আমাকে আরও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, এরকম ব্যাপার। তো স্পেশাল ট্রিটমেন্টের জন্য তারা সাজেশন নিল ডাক্তারের কাছ থেকে যে কি করা উচিত। তো ডাক্তাররা বললেন ওর যত বয়স বাড়বে ওকে অ্যাকচুয়ালি দিতে হবে সাইকেল এবং সুইমিংয়ে। তো সেই সময় আমার পায়ে ক্যালিপার ছিল, ডান পাটা পুরো পড়ে যায়, তো ডান পায়ে আমি হাঁটতে পারতাম না। প্রায় 2 বছর বয়স তখন, সেই সময় আমি হাঁটতে পারতাম না এবং বাবা মা সত্যিই সেই সময় খুব প্যানিক করছিলেন যে কেন হাঁটতে পারছি না। তো ডাক্তারদের দেখানো হয়, সেইখান থেকে অনেক রকম ট্রিটমেন্ট হয়, ফিজিওথেরাপিস হয়। তারপরে বাবা মা সাইকেল দিলেন, একটা ছোট সাইকেল কিনে দিলেন এবং আমাকে আমার বাড়ির পাশে একটা সুইমিং পুল ছিল সেখানে ভর্তি করলেন। তো তারপরও আমার ট্রিটমেন্ট চলতে থাকে। তো পার্ক সার্কাস শিশু হসপিটাল থেকে তারা মানে ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নেয় যে আমার ডান পায়ের কোনোদিনও থাই মাসেল ইমপ্রুভ হবে না, ইভেন আমার ডান পাটা আমার বাঁ পায়ের থেকে শর্ট থাকবে। তো হয়তো আমি সাঁতার করতে পারি কিংবা আমি অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে পারি, কিন্তু আমি ডান পা দিয়ে কিছু করতে পারবো না। সেই সুতরাং মানে এখনও যদি আমি জলে সুইমিং করি, আমার হয়তো দুটো হাত চলে, আমার কিন্তু পা দুটো চলে না, পা দুটো আমার স্টিল হয়। বা পাটা তবু একটু কাজ করে, কিন্তু ডান পাটা পুরো একটা স্পেশাল মানে একটা স্পেশাল অঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ে। তাই জন্য আমি মোটামুটি মানে ডান পাটা পুরো আমার একটা এক্সট্রা একটা অঙ্গ হয়ে যায় জলে। একটু অন্য তোমার এটা আসবো সুইমিং এর এতে, স্কুল কলেজ হাওয়া সেটা কি করে, সেই জায়গাটা কি করলে, মানে ইটস এ ফিজিক্যাল ডিসেবিলিটি, তোমার তো কোনো সেরিব্রাল মানে ডিসেবিলিটি ছিল না, তো মানে স্কুল কলেজ কি অন্য ছেলেদের মতনই করেছে কিংবা পোলিও ছিল বলে ইট ওয়াজ এ বিট ডিফিকাল্ট, মানে কোন স্কুলে কোথায় পড়েছো? স্কুল আমি পাস আউট করি ক্লাস 12 শালকিয়া এএস হাই স্কুল। তো 10th and 12 দুটোই। তো সেখানকার যারা স্যারেরা ছিলেন এবং যিনি আমার হেড স্যার ছিলেন,
নিখিল কুমার মণ্ডল যিনি আমার কো হেড স্যার ছিলেন, শিশির স্যার, তারা পুরোটাই আমাকে সাপোর্ট করেন, মানে এখনও করছেন, ইভেন আগেও তারা করেছেন যখন আমি স্কুলে ছিলাম। তো তারা বলতেন যে আমি খালি হয়তো পরীক্ষার দিনেই হয়তো আমি যদি প্রেজেন্ট থাকি সেটাই আমার পক্ষে অনেকটা। তারা কিন্তু আমার অ্যাটেন্ডেন্স নিয়ে, তারা কিন্তু আমার আদার্স কোনো অ্যাক্টিভিটিস নিয়ে তারা কোনো প্রশ্ন কোনোদিনও মানে করেননি সেই সময়। কিন্তু তোমার এই ডিসেবিলিটির জন্য কি অ্যাটেন্ডেন্সের প্রবলেম হতো? হ্যাঁ, ডিসেবিলিটির জন্য প্রথম দিকে খুব অ্যাটেন্ডেন্সের প্রবলেম হতো, কারণ আমি রেগুলার একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে থাকতাম, কারণ প্রত্যেক দিনই ফিজিওথেরাপির তারা আসতেন এবং আমার পুরো ডান সাইডটা পুরো তারা ফিজিও করাতেন। কিন্তু কি বলবো, তারপরেই যত দিন যায় ধীরে ধীরে যখন আমিও ইমপ্রুভ করতে থাকি যে না আমাকে এবার পড়াশোনার দিক থেকেও একটু এগোতে হবে, তখন ক্লাস 8 ক্লাস 9 থেকে আমি আস্তে আস্তে স্কুল যাওয়াটা একটু সচরাচর শুরু করি। তো তার আগে স্কুল সেরকম ভাবে যেতে না? তার আগে আমি ওরকম ভাবে স্কুল করতাম না, খালি অ্যানুয়াল পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষাটার সময় আমি বাড়িতে পড়াশোনা করতাম। হ্যাঁ, পুরোটাই আমি বাড়িতে পড়াশোনা করতাম, সমস্ত কিছুই। আর তারপরে যখন আমি মানে ক্লাস 12 পাস আউট করে যখন আমি কলেজে ভর্তি হই, সেই সময় আমাকে আমাদের যে কলেজের যিনি স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি স্যার ছিলেন, মিস্টার শেখর স্যার, তো তিনি অ্যাকচুয়ালি আমাকে স্পোর্টস কোটাতেই উনি অ্যাডমিশন দিয়ে দেন এবং তিনি এটাও বলেন যে রিমো মানে আমি কলেজ যাতে না করি, আমি যাতে আমার খেলার দিকটা যাতে পুরোপুরিভাবে আমি খেলার দিকে ফোকাস করি। তো সেই জন্য তিনি সেইখানেও অনেকটা কিছু আমাকে হেল্প করেছিলেন, কিন্তু কলেজে একটা রুলস থাকে সেই সময় যে হয়তো আমাকে কিছুদিন অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। তো যখন আমি হয়তো কলকাতায় থাকতাম কি আমি বাড়িতে থাকতাম, সেই সময় আমি রেগুলারিটি আমি কলেজটা মেনটেন করতাম। কিন্তু যখন আবার সেই সময় কমনওয়েলথে ক্যাম্প চলছে কিংবা আমার এশিয়ান গেমস, আবার 2012 লন্ডন প্যারা অলিম্পিকের ক্যাম্প চলছে, সেই সময় যখন বাইরে থাকতে হতো, তখন আমি হয়তো কলেজের থেকে পারমিশন নিয়ে আমি যেতাম যে স্যার আমি বাইরে যাচ্ছি। এক্সেলেন্ট। তোমার সুইমিং এর গল্পে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলবো একটা গল্প, মানবিকতার গল্প। একজন রাজা, তার কোনো উত্তরাধিকারী ছিলেন না। রাজা ঠিক করলেন উত্তরাধিকারী বেছে নেবেন, নিজে বেছে নেবেন। মন্ত্রী, আমলা, পরিষদ সবাই বলল একটা কম্পিটিশন করুন, নিয়ে কিভাবে করবেন, রুলস রেগুলেশন সেট করে। রাজা বলল না, আমি শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে দেবো, আমি লোকের সাথে কথা বলে ঠিক করব যে কে রাজা হবে। এবং ইট ওয়াজ ওপেন টু অল। সুদূর গ্রামে, রাজার সুদূর গ্রামে একটি ছেলে, একটি গরিব ছেলে ভাবলো সেও ইন্টারভিউ দিতে যাবে। জামা কাপড় ঠিক ছিল না, কোনো মতে একটা জামা, একটা প্যান্ট জোগাড় করলো। কিছুতেই মনটা ভরছিল না, অনেক কষ্ট করে বাবার থেকে টাকা নিয়ে, নিজের জমানো কাজের টাকা নিয়ে একটা সুন্দর জ্যাকেট কিনলো এবং হি ফেল্ট কনফিডেন্ট যে এই জ্যাকেট পরে গেলে হয়তো হি উইল বি এবল টু ফেস দ্য রাজা উইথ অল হিজ কনফিডেন্স। রাজধানীতে এসে পৌঁছালো, রাজার কাছে যাবে সে। যেতে যেতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেন বুঝতেই পারছেন তো, পয়সা করে ধার করে এসছে, খুব একদম গাড়িতে কিংবা ট্যাক্সিতে যাবে সেরকম এর ছিল না। সে রাজার কাছে যাওয়ার সময় দেখলো এক গরিব একজন ভিখারি বসে আছে এবং সে বলছে তার শীতকাল পড়ে গেছে, সে খুব ঠান্ডা লাগছে, সে একটা জামা চাইছে, একটা কিছু কাভার চাইছে, একটা সোয়েটার কিংবা একটা চাদর চাইছে। ছেলেটা দেখে খুব কষ্ট হলো, তার তো দেওয়ার মতো কিছুই নেই, টাকা পয়সা তো নেই, সে তো কোনো মতে চলে এসছে। কিন্তু একটাই জিনিস দেওয়ার আছে, যে জিনিসটা সে অতি কষ্ট করে জোগাড় করেছিল, সেই জ্যাকেটটা, এবং যেটা নিয়ে, যেটার কনফিডেন্সে সে চলছিল রাজার কাছে যেতে। কিন্তু তার মনে হলো যে এই যে ফকির যে বসে আছে, যে শীতে কেঁপে যাচ্ছে, তার দুঃখ কষ্টটা দূর করা এর প্রথম কাজ। সুতরাং সে যদিও মনে খানিকটা দ্বিধা, খানিকটা দ্বন্দ্ব, খানিকটা কষ্ট হলো, সেই জ্যাকেট কিন্তু খুলে দিয়ে দিল ফকিরকে। পরে গেল রাজার যেখানে ইন্টারভিউ দেওয়ার জায়গা, সেখানে গিয়ে বসলো। 2-3 ঘন্টা বাদে ইন্টারভিউর ঘরে তার ডাক পড়লো, সে গেল, গিয়ে দেখলো রাজা নেই। কিছুক্ষণ বসার পরে রাজা যখন ঢুকলেন, তখন সেই ছেলেটির চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখলো যে সে ভিখারিটাকে দিয়ে এসেছিল সেই কোট, যে সেই জ্যাকেট পরা লোকটাই ঢুকছে। কিছুক্ষণ সে বাকরুদ্ধ হলো, জিজ্ঞেস করলো, আপনি কি সেই জন যাকে আমি এই জ্যাকেটটা রাস্তায় দিয়েলাম? রাজা বললেন হ্যাঁ। বলছে তাহলে এরকম করলেন কেন, আপনি তো রাজা, আপনি ভিখারি। বলছে তিনি বললেন যে আমি যে রাজ্য যাকে দিয়ে যাব, তার যদি মানুষের ওপর দয়া না থাকে, ফিলিংস না থাকে, তাহলে সে রাজ্য চালাবে কি করে।
সেই জন্য আমি বিভিন্ন বেশে বিভিন্ন লোককে বিভিন্নভাবে পরীক্ষা করতে চাইছিলাম, এবং তুমি সেই পরীক্ষায় পাশ করে গেছো। তুমি হবে আমার দেশের চালানোর নেক্সট রাজা। সুতরাং বড় জিনিস কি? বড় জিনিস ইজ নট টু বি আ হিউম্যান বিইং, দ্য বড় জিনিস ইজ বিইং হিউম্যান, মানুষ হওয়া, মানুষের জন্য করা, কাজ করা। টাকা পয়সা তো আমরা রোজগার করতে পারবো, বিশ্বাস করুন অন্যের আশীর্বাদ, অন্যের ভালোবাসা যদি আমরা খানিকটা জোগাড় করতে পারি, জীবন কিন্তু সফল হয়ে যাবে। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয় 227তম উইক। আজকে আমার অতিথি রিমো সাহা। রিমো is a internationally and nationally performed and winner Paralympic swimmer. Rimor ডান পা is 80% is affected by polio. তা সত্ত্বেও he has crossed several international channels, has got gold, silver and bronze medal for the country. We are all very proud. রিমো, একটু শুনবো তোমার সুইমিং যাওয়ার বাবা মায়ের কথা, যদি একটু পার্সোনাল কথা বলো, কেন তোমার এই ক্রেডেনশিয়ালস তো সব জায়গায় শুনছে, ফ্যামিলির কথা বললে একটু ইট হেল্পস টু ক্রিয়েট আ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। প্রথম কথা হচ্ছে যে আমি বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার আগে আমার দিদি, তিনি বিবাহিত। তো আমি ছোটবেলা থেকেই মানে একটাই জিনিস জেনে এসেছি বাবা মায়ের মুখে, যে জীবনে হারলে চলবে না। হয়তো প্রতিবন্ধী কিংবা আমি ডিসেবিলিটি আমার হয়েছে, কিন্তু ছোটবেলা থেকে তারা আমাকে মানে আমার দিদিকে তারা যেমন করে ট্রিট করেছেন, ইভেন আমাকেও তারা তেমন করেই ট্রিট করেন, যে আমি একটা স্পেশাল চাইল্ড হয়ে থাকবো সেরকম নয়। আর আমিও কোনোদিনও ভাবিনি যে আমি নিজেকে একটা স্পেশাল ক্যাটাগরিতে আমি নিজেকে রাখবো। তো আমি ছোটবেলা থেকেই ভেবেছি যে না, জীবন মানে হচ্ছে সংঘর্ষ করতে হবে এবং সংঘর্ষ করে এগিয়ে যেতে হবে। তো তাই জন্যই আমি বলি, জানো তো, জীবন এক সংঘর্ষ है, जब तक जीवन है तब तक संघर्ष है। একদম অবশ্যই। তো বাবা মায়ের অনুপ্রেরণা তো ছিলই আমার সাঁতারের দিক থেকে। ছোটবেলায় থেকেই কি বলবো, যখন আমি সাঁতার কাটতে চাইতাম। আচ্ছা, এবার তাহলে তুমি এই করতে তোমার উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করছি, সাঁতার করবে কেন ঠিক করলে? উইথ পোলিও ইউ আর 80% প্যারালিটিক, মানে পোলিও এফেক্টেড, তুমি স্কুলে যেতে পারোনি, পরীক্ষা দিয়েছো, কলেজেও ইউ গট এ হেল্প, হঠাৎ সাঁতারটা এর মধ্যে কোত্থেকে ঢুকলো? মানে অ্যান্ড ওয়াই সাঁতার অফ অল দ্য স্পোর্ট, সাঁতার কেন? যখন এই 4.5 বছর বয়স, তখন ডাক্তাররা আমাকে মানে আমার বাবা মাকে বললেন যে আমার হয়তো বাঁ পায়ের কোনোদিনও স্ট্রেংথ ফিরে আসবে না। ডান পায়ের কোনোদিনও স্ট্রেংথ ফিরে আসবে না, কিন্তু যতটা সম্ভব স্ট্রেংথটা ফিরে আসার জন্য তো আমাকে দুটো অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে হবে একদম লাইফ টাইম। একটা হচ্ছে সাঁতার আর একটা হচ্ছে সাইকেল। তো ছোটবেলায় বাবা এবং মা দুজনেই আমাকে পাশের একটি সুইমিং পুলে নিয়ে গিয়ে আমাকে ওই 4.5-5 বছর একদম, তো একটা পার্ট ছিল আমার এক্সারসাইজের। কবে ডিসকভার করবে দ্যাট ইউ আর স্পেশাল? নাকি সুইমিং তো সবাই করে, এবং হয়তো যাদের রয়েছে এরকম ডিসেবিলিটি রয়েছে অনেকেই সুইমিং করতে, বাট ইউ পারফর্মড এক্সেলেন্টলি। মানে এই ব্রেকটা কবে পেলে? when did you get this first break, or when it came to you? দেখো, কোনো একটা প্যাশন না থাকলে না, তুমি যা অ্যাচিভ করেছো, যে এই যে তোমার ইন্টারন্যাশনাল হুইল চেয়ার অ্যাম্পিউটি চ্যাম্পিয়নশিপ, বার্লিন প্যারালিম্পিক চ্যাম্পিয়নশিপ, এশিয়া প্যারালিম্পিক, ইন্টারন্যাশনাল হুইল চেয়ার অ্যাম্পিউটি স্পোর্টস, ব্যাঙ্গালোর, বার্লিন, গুয়ানজাও, দুবাই, কাজান, লস অ্যাঞ্জেলেস, ইংল্যান্ড, এটা করা সম্ভব না। মানে এটা তো খুব প্যাশন ছাড়া, তুমি একটা বাচ্চা ছেলে, মানে প্যাশনে তো হচ্ছে এই প্যাশনটা কবে খুঁজে পেলে? সুইমিং এই প্যাশনটা কবে হলো? সুইমিং এর প্যাশনটা হচ্ছে আমি ছোটবেলায় জলকে প্রচন্ড পরিমাণে ভয় পেতাম। আচ্ছা, ভয় পেতাম, এবং যখনই উইন্টার ভ্যাকেশন আসতো সাঁতারে, তখন হয়তো পুজোর আগে ছুটি পড়ে যেত। আবার যখন সামার ভ্যাকেশন আসতো তখন আবার নতুন করে সুইমিং শুরু হতো। যখন এই পুজোর আগের সময়টা আমি মোটামুটি সাঁতারটা করতে পারতাম, আবার যখন শীতকালটা চলে আসতো তখন আমি সাঁতারটা পুরোপুরিভাবে ভুলে যেতাম। তো ঠিক গরমকালেই শুরুতে 1-1.5 মাস যাওয়ার পরে আমার বাবাই প্রথমে সকালবেলা আমাকে নিয়ে যেতেন তার কাজের ফাঁকে। তো সেই সময় বাবা একদিনকে আমাকে ওয়ার্ন করেছিলেন যে আজকে যদি আমি একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যদি আমি নিজে একা যেতে না পারি, তাহলে হয়তো বাবার একদিন কি আমার একদিন।
তো একটা ছোট্ট একটা ওখানে একটা হাসির একটা বিষয় আছে যে সেদিনকেও আমি নিজে থেকে একা ক্রস করতে পারিনি। তো আমি ট্রেনারের সাহায্যে আমি এই পার থেকে ওই পারে গেছি। তো বাবার তো মানে রেগে একদম পুরো ওপরে দাঁড়িয়ে আছে যে আমাকে কিছু একটা সেদিনকে করবে। তো যাই হোক, তো আমি জল থেকে হয়ে গেছে, আমার ব্যাচ হয়ে গেছে, আমি জল থেকে উঠেছি, বাবা চেঞ্জ ফেঞ্জ করাচ্ছে এবং তখন থেকেই শুরু হয়েছে আমাকে মানে তিনি মারবে। তো আমি সেই সুইমিং পুল থেকে আমার বাড়ি প্রায় 1.5 কিলোমিটারে, সেখান থেকে আমি মার খেতে খেতে বাড়িতে এসেছি বাবার হাতে। তো সেই দিনটা ছিল আমার বাবার লাস্ট দিন যে তিনি সুইমিং পুলে প্রেজেন্ট ছিলেন। বাবা কিন্তু আজ অবধি আমার সাঁতার দেখতে যায়নি যে আমি কি করেছি কি করিনি। বাবা জানে যে হ্যাঁ আমি সুইমিং করি। ইভেন তার ঠিক 3 থেকে 4 দিন পরে আমি বিগনার্সে ট্রায়াল দিলাম নভিস থেকে, সেখানে আমি 5 স্টার র্যাঙ্কিং নিয়ে আমি পাস আউট করলাম। ও এক্সেলেন্ট। বাবা শুনেছিলেন? হ্যাঁ, বাবা ছিলেন সেই দিনকে, ট্রায়ালের দিনকে। তো সেদিন থেকেই ডিসাইড হয়, যিনি আমার ট্রায়াল নিয়েছিলেন, যে ও এত ভালো সাঁতার কাটছে, তো ওকে আপনারা একটা প্রফেশনাল একটা জায়গায় যদি আমরা নিয়ে যেতে চাই, তো আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমরা ওকে আলাদাভাবে ট্রেনিং দেবো। তো বাবা মা হয়তো সেই সময় অতটা বুঝতে পারেনি যে প্রফেশন সুইমিংটা কত দূর যেতে পারে। তো তারা হয়তো তাদের কথায় রাজি হয়ে গেছিলেন, ইভেন আমাকে এগিয়েও দিয়েছিলেন। তো সেইখান থেকেই আমার সাঁতার জীবনটা শুরু। ও এক্সেলেন্ট। আর এই যে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে বা কবে ব্রেক পেলে? না, আর একটা কথা, তার আগে ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল, এই যে তোমার পোলিও ছিল বলে, ডিড ইউ ফেস এনি অ্যাডভার্সিটি ইন লাইফ? সমাজের কি কোনো লোক খুব দয়া মা এরকম করে দেখেছে, মানে ইউ ফেল ব্যাড যে এরকম করে না দেখলেই হতো, অন্যদের থেকে আমি আলাদা, সেরকম কি কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি অনেক জায়গায় গেছি, আর অনেক জায়গায় অনেক জায়গায় সুইমিং করতে গেছি, অনেক জায়গায় অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে গেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের একটা ফেস করতেই হয় আমাদের জীবনে, যে আমি একজন পোলিও কিংবা আমি একজন প্রতিবন্ধী, আমাকে দেখে বলছে ওই হ্যান্ডিক্যাপ সিটটা ছেড়ে দিতে। ঠিক আছে, আমি হয়তো হ্যান্ডিক্যাপ সিটে, আমার ওটা প্রাপ্য যে আমি বাসের মধ্যে একটা হ্যান্ডিক্যাপ সিটে বসে আছি, কিন্তু অনেক সময় কোনো জায়গায় যদি আমি কোনো স্পন্সর, ছোটোখাটো যদি, যেমন ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেলে যাওয়ার আগে যদি আমি কোনো স্পন্সরের জন্য যাই, সেইখানেও বিষয় হচ্ছে যে আমাকে কেন স্পন্সর যাবে একটা প্রতিবন্ধী প্লেয়ারকে, সে হয়তো করতে পারবে না, একটা সাগর একটা পার করতে পারবে না, সেরকম একটা কিছু কিছু জায়গায় আমাকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায়। ন্যাশনালে ব্রেক কবে পেলে? মানে ন্যাশনাল শুরু তো 2003, সেই সময় ন্যাশনাল, মানে আমাদের প্যারাদেরও একটা ন্যাশনাল হয় 2003 সাল থেকে। মানে আমি জাস্ট শুনেছিলাম, কিন্তু 2003 সালে আমি যাইনি, রিপ্রেজেন্ট করিনি। তখন আমার যিনি কোচ ছিলেন মিস্টার মিহির মান্না, শালকিয়া সুইমিংয়ে উনি আমাকে ট্রেনিং দিতেন। তো তিনি আমাকে বললেন যে প্যারাদেরও একটা ন্যাশনাল হয়, তো আমি সেই সময় প্যারাদের সাথেও আমি রিপ্রেজেন্ট করি। ইভেন আমি জেনারেলদের সাথেও রিপ্রেজেন্ট করতাম সেই সময়। তো তিনি আমাকে 2004 সালে বম্বে থেকে, মানে বম্বের আন্ধেরিতে একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয় প্যারাদের, তো সেইখান থেকে আমার প্যারার অ্যাকচুয়ালি শুরু। ইভেন এখনো অবধি, মানে 2004 থেকে 2017, লাস্ট 2017 আমাদের উদয়পুরে ন্যাশনাল হয়েছে, আমি প্রত্যেকটা ন্যাশনাল আমি অ্যাটেন্ড করি। ইন্টারন্যাশনাল ব্রেক কবে পেলে? ইন্টারন্যাশনাল হচ্ছে যে যখন 2008-এ আমি কার্নালে প্রায় 5টা সোনা নিয়ে বাড়ি ফিরি। ইভেন 2005 থেকে আমি আমার নিজের রেকর্ড নিজেই ব্রেক করি, যে নিজেই রেকর্ড করছি, আবার 2006 গিয়ে নিজের রেকর্ড নিজে ব্রেক করছি। তো থ্যাংক ইউ। তো 2008-এ যখন আমি এরকম কার্নালে একটা ভালো পজিশন নিয়ে আমি যখন বাড়ি ফিরি, সেই সময় আমার ফাইনালের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি ক্লাস 8-এ। তো আমি যখন এখন একটা ফোন আসে আমাকে ফেডারেশন থেকে, সেই সময় প্রায় ওই ফেব্রুয়ারি মাস করে, যে রিমো, ইউ আর দ্য সিলেক্টেড ফর 2019 দিল্লি কমনওয়েলথ গেমস। তখন আমি বুঝতে পারি না যে আমি কি করব। মানে সত্যি কথা যে সেই সময় আমি কমনওয়েলথ গেমসটা হয়তো জানতাম না, কিন্তু আমি যখন জানতে পারলাম যে আমি 15 জানুয়ারি আমি প্রথমবার লাইফে ফ্লাইটে বসবো, তো আমি ইমাজিন করতে পারিনি যে আমি কতটা ফিল করছি। আমি গেমসটার ব্যাপারে তো আমি পরে আসছি। তো মানে এতটা ভালো। আমার না একটা প্রশ্ন থাকে, আমি তোমার করা হয়নি প্রথমার্ধে, যে আই কিপ অন সেইং মোমেন্টস মেক আ লাইফ। হ্যাঁ, মোমেন্টস মেক, মুহূর্তই জীবন তৈরি করে। একদম। এটা কি তোমার সেই মুহূর্ত যে ইউ উইল লাইক টু রিমেম্বার ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ? একদম, অবশ্যই। তো সেই সময় আমি জানতে পারি যে আমাকে হয়তো প্রথমবার ব্যাঙ্গালোরে ক্যাম্পে যেতে হবে, ব্যাঙ্গালোর সাইয়ে। তো আমি খুব এক্সাইটেড। তো আমার জন্য টিকিট পাঠানো হচ্ছে, সব কিছুই পাঠানো হচ্ছে, খালি আমাকে এয়ারপোর্ট অবধি যেতে হবে, তারপরে আমাকে ব্যাঙ্গালোর নেবে, তারাই পিক আপ করবে এবং তারাই সাই থেকে নিয়ে যাবে। তো
2009-এর জানুয়ারি মাসে আমি ফার্স্ট ক্যাম্প অ্যাটেন্ড করি কমনওয়েলথের জন্য। তো যখন ক্যাম্প অ্যাটেন্ড করি তখন ধীরে ধীরে আমি জানতে পারি যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা হয়তো ন্যাশনালের থেকে আরও বড় কিছু। সেখানে হয়তো কোনো স্টেট রিপ্রেজেন্ট করে না, সেখানে কান্ট্রিজ রিপ্রেজেন্ট করে। তো তারপরে ধীরে ধীরে প্রত্যেক মাসে মাসে ক্যাম্প চলতে থাকে। আমাদের 2009-তেই আমি IDM বার্লিন ওপেন খেলতে চাই সেই সময়। তো সেই সময় গিয়ে ফার্স্ট আমার টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল, যে আমি বাইরের দেশে যাচ্ছি। তো সেইখানে গিয়ে আমি অনেক রকম মানে এক্সপিরিয়েন্স আমি দেখি। আমার থেকে তখন আমার খুবই ছোটো বয়স, আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স সাঁতারুরা ছিলেন। তাদের কস্টিউম পরা থেকে শুরু করে, তাদের সুইমিং টেকনিক থেকে শুরু করে, তাদের জাম্প, তাদের পার স্ট্রোক, মানে একটা 50 মিটার সুইমিংয়ে তারা কতগুলো স্ট্রোক করে, কতগুলো কিক করে তারা এগোচ্ছে, সেরকম সব কিছু। ইভেন আমার ক্লাসিফিকেশন হলো, কারণ প্যারাতে একটা ক্লাসিফিকেশন বলে একটা ব্যাপার থাকে, এবং আমার কোন ক্যাটাগরিতে আমি নামবো। তো আমি ছিলাম S10, মানে সব থেকে মাইল্ড ক্যাটাগরি যেটা। এবং মাইল্ড ক্যাটাগরি বলতে এখানে সব থেকে মানে কম্পিটিশনটা সব থেকে হার্ড হয়, ইভেন অলমোস্ট দে আর নর্মালদের মতো। কারণ নর্মালদের একটা ইন্ডিয়ান সুইমার যেরকম সুইমিং করে, ওখানে প্যারা অলিম্পিকেও সেরকমই একটা টাইমিংয়ে তারা আছে। তো সেইখান থেকে আমার ক্যাটাগরি সিলেকশন থেকে শুরু করে সব কিছু, হয়তো সেইবারে আমি কোনো প্লেস পাইনি, কিন্তু আমি সিলেকশন পেয়ে গেছিলাম 2010 এশিয়ান গেমসের জন্য, যেটা চায়নায় হয় অনেক দিন আগে থেকে। সেটাতে তুমি? হ্যাঁ, সেটা থেকে আমি MQSটা আমি অ্যাচিভ করি। তো আস্তে আস্তে 2009 আমরা আবার অক্টোবরে লন্ডনে ক্যাম্পে গেলাম। সেখানে প্রায় 35 ডেজের মতো আমরা ছিলাম ক্যাম্পে। তো ক্যাম্পে থাকাকালীন অনেক কিছু এক্সপিরিয়েন্স, প্রায় সাঁতার, অ্যাথলেটিক্স, পাওয়ার লিফটিং। ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার অভিজ্ঞতা কিরকম? দেশকে রিপ্রেজেন্ট করা, এটা তো খুব কম মানুষই পায়, খুবই কম মানুষ পায়। আমাদের 134 কোটি ভারতবাসী, ভেরি ফিউ পার্সেন্টেজে আসবেই না। হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে এমনই একটা এক্সপিরিয়েন্স যে আমি হয়তো যতটা বলবো হয়তো ততটাই কম। যখন আমি ইন্ডিয়ার ফ্ল্যাগটা নিয়ে আমি যখন তুলে ধরাই, তো পেছনে ইন্ডিয়া লেখা একটা টি-শার্ট কি ট্র্যাক স্যুট পরে, সামনে ইন্ডিয়া, এটাও তো ইন্ডিয়া লেখা। হ্যাঁ, এটা আমার কমনওয়েলথ টি-শার্ট। আচ্ছা, কমনওয়েলথ টি-শার্ট। তো আমি যখন সামনে যখন ইন্ডিয়ার ফ্ল্যাগটা তুলি, সত্যি একটা আলাদাভাবে একটা অনুভূতি হয় যে এই জিনিসটার জন্য সবকিছু বাধা আমি অতিক্রম করতে রাজি আছি। যে আমার প্রতিবন্ধী একটা সামান্য একটা, সেই সময় মনে হয় প্রতিবন্ধকতা একটা সামান্য একটা মাইল্ড একটা। তোমার উত্তর ধরেই বের করি, প্রতিবন্ধীদের জন্য। হ্যাঁ, কেন আমরা তো, তুমি তো প্যারা অ্যাথলিটদের রিপ্রেজেন্ট করো। ওয়ার্ড অফ মোটিভেশন, ওয়ার্ড অফ ইন্সপিরেশন ফর দ্য প্যারা অ্যাথলিটস, প্যারা পিপল হু আর স্ট্রাগলিং ইন লাইফ। আমি ছোট করে বলবে, সময় একদম শেষ। আমি বলতে চাইবো যে প্রত্যেকটা প্রতিবন্ধী যারা আছে, তারা প্রতিবন্ধী নয়, তারা যদি ভাবে নিজেকে প্রতিবন্ধী তাহলেই। যদি আমি তো ভাবিনি আমি কোনোদিনও প্রতিবন্ধী। আমি যতটা পেরেছি আমি নিজেকে জীবনের যুদ্ধে আমি এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। তো আমি চাইবো যে প্রত্যেকটা প্রতিবন্ধী যাতে আগে আসে এবং তারা যাতে সেরকম যুদ্ধ করে এগিয়ে যেতে পারে। অবশ্যই তারা একটা প্ল্যাটফর্ম পাবে। তুমি তো ওয়েস্ট বেঙ্গলেই বড় হয়েছো, ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাচিভ করেছো। আমার এটা একটা ছিল, আমরা বাংলাকে, আমি বলি যে আমি সোনা বাংলা গড়ার এক সৈনিক। তাই জন্যই আমার এই স্ট্রাগল, আমার এই প্রোগ্রাম জয়ের পথে সঙ্গে সঙ্গে সাফল্যে তুলে ধরা যে বাঙালিরাও সফল হতে পারে। ইটস এ ইউনিক প্রোগ্রাম যে আমরা করতে চলেছি। আজকে প্রায় 227তম উইক, 4 বছরের ওপরে চলে। 16ই জুলাই 2016 আমরা শুরু করি। এখানে বন্ধন ব্যাংকের চেয়ারম্যান থেকে হর্ষ নেউটিয়া থেকে শুরু করে, অঞ্জন চ্যাটার্জি, মেনলাইন চ্যানেল অঞ্জন চ্যাটার্জি থেকে শুরু করে সৌমিত্রবাবু পর্যন্ত এসেছেন এই প্রোগ্রামে। আই এম ভেরি মানে গ্রেটফুল টু দ্য অলমাইটি যে আমি আসতে পেরেছি। এবং আস্তে আস্তে তোমাদের মতো যারা দেশকে রিপ্রেজেন্ট করেছে, অ্যাচিভ করেছে, সাফল্য পেয়েছে, তাদেরও তুলে। বাংলা কি সোনার বাংলা হবে? বাংলা কি সোনার বাংলা হওয়ার? অবশ্যই বাংলাকে আমরা নিজেরাই সোনার বাংলা আমাদের নিজেদেরই করতে হবে। ও এক্সেলেন্ট। কারণ নিজেদের যতটা আমাদের কর্মকর্তা এবং আমাদের বাঙালিদের যতটা হয়তো মানে দৃঢ় সংকল্প, সেটা হয়তো আমি বাইরে গেলে আমি পাই না। সত্যি কথা, বাইরে গেলে আমি পাই না। এবং আমরা যদি নিজেরা যদি একটা মন থেকে একটা কিছু গার্ডস ধরে নিই, তো অবশ্যই আমরা সেটা অ্যাচিভ করতে পারবো এবং ভবিষ্যতে আমরা হবেই সেটা সোনার বাংলা। তুমি দেখেছো আমরা যখন শুরু করলাম, এবং দ্যাটস দ্য স্ট্রাকচার অফ মাই প্রোগ্রাম, আমার প্রোগ্রামে, যে প্রত্যেকটা উইকেই কিন্তু আমরা 7 রুলস অফ সাকসেস বলি সাফল্যের 7 কাহন। একদম। আমার শেষ প্রশ্ন, একদম ছোট্ট করে তোমার উত্তর চাই। ইওর অ্যাডভাইস ফর সাকসেস, তুমি তো একটা সফল মানুষ বলেই আজকে এই চেয়ারটায় বসে আছো। তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স।
মাই লাস্ট কোয়েশ্চেন। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে সাঁতার করি এবং আমি আমার একটা জিনিসকে খুব দৃঢ়ভাবে আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম ছোটবেলা থেকে যে আমাকে সাঁতার করে এগিয়ে যেতে হবে, যাই সামনে বাধা আসুক না কেন। অ্যাডভাইস ফর সাকসেস, তোমার হ্যাঁ। অ্যাডভাইস। তো আমার যেটা অ্যাডভাইস হচ্ছে যে এগিয়ে চলো, লক্ষ্য একদিন সামনে আসবে এবং লড়ে চলো। ওহ, দারুণ কথা বলেছে। দেখেছেন, একটা পায়ে প্যারালিসিস, পলিও রয়েছে, 2 বছর 2.5 বছর মনে হবে জীবন ইজ গন। ইটস নট গন। জীবন কোনোদিন যাবে না। আমাদের সংঘর্ষ জারি রাখতে হবে। জীবন এক সংঘর্ষ হ্যায়, জিতনা জব তক জীবন হ্যায় তব তক সংঘর্ষ হ্যায়, সেটা মনে রাখতে হবে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ, কারুকৃত অ্যাডভার্টাইজিং। পুজোর সময় সারা কলকাতায় জয়ের পথে সঙ্গে সুজয়কে প্রত্যেকবারের মতো এবারেও তারা করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। আপনাদের আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ। চলে যাওয়ার আগে বলে যাব প্রত্যেক দিনের মতো একটা মোটিভেশনাল শায়রি। যা চলে গেছে, বলে যা চলে গেছে তা কিছু করা যাবে না। এই যে রিমো ধরে নিয়েছিল যে পায়ে যখন প্রবলেম আছে এটা ধরে নিয়ে এগোতে হবে, নাহলে জীবনে এগোনো যাবে না। স্কুল করতে পারেনি, কলেজ করতে পারেনি, সুইমিং করতে গিয়ে কিন্তু হি হ্যাজ অ্যাটেন্ড ইন্টারন্যাশনাল লেভেল। শুধু যা চলে গেছে তাকে চলে যেতে দিতে হবে। তাই জন্য আজকের কবিতা আমার, जो बीत गई सो बात गई। जीवन में एक सितारा था, जीवन में एक सितारा था, माना वो बेहद प्यारा था। वो डूब गए तो डूब गए, अंबर के आनंद को देखो, कितने इसके तारे छूटे, कितने इसके प्यारे छूटे, जो छूट गए फिर कहां मिले, पर बोलो टूटे तारों की कब अंबर शोक मनाता है, बोलो टूटे तारों की कब अंबर शोक मनाता है। जो बीत गई सो बात गई, जो बीत गई सो बात गई, जो बीत गई सो बात गई। नमस्कार, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30।